সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় ঐকমত্য নাকি ভিন্নমত, ঐকমত্য নাকি ভিন্নমত। এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম ঐক্যমত নাকি ভিন্নমত, ঐকমত্য নাকি ভিন্নমত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের জন্য আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে। প্রথম দফায়, দ্বিতীয় দফায়, পঞ্চম দিনের মতো আলোচনা শেষ হয়েছে। 2 দিনের বিরতি দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের সাথে আলোচনার মধ্যে দিয়ে কতটা ছাড় দিয়ে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো যায়। আর যেই দিনে আমরা কথা বলছি এই দিনটি আরও ঘটনাবহুল বাংলাদেশের জন্য এবং বিশ্বের জন্য। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানে আক্রমণ করেছে। বাংলাদেশে 3টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। একজন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার আবেদনের জন্য শেষ দিন ছিল 22 তারিখ। 8-9টি রাজনৈতিক দল, সর্বশেষ এনসিপি ও আবেদন করেছে। যে কোনো জায়গা থেকে শুরু করতে চাই, কাকে দিয়ে শুরু করব? আজিজ ভাই, সিনিয়রিটি ফার্স্ট। আপনাকে ঐক্যমতের কত দূর? ঐক্যমতে যায় তো? হ্যাঁ, তার কাছ থেকে শুনবো, আর আপনার কাছ থেকে শুনে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, ঐক্যমত না অনৈক্যমত, আসলে নির্বাচনটা হবে না হবে না, বিষয়টা এরকম। কারণ ঐক্যমতের প্রসেসটা যেটা শুরু করেছে, এটা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি। রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে নিয়ে এত বেশি আমার কাছে মনে হয় হেয় করা, এটা উচিত হয় না। আর সব জিনিসে সবগুলো রাজনৈতিক দল একমত হবে, এই ধারণাটা কেন আসলো? কারণ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আদর্শ আছে, আলাদা নীতিমালা আছে, আলাদা স্ট্র্যাটেজি আছে। সব ইস্যুতে ঐক্যমত একদম হবে কেন? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সামনে একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটাই বলে দেয় এটা চিরস্থায়ী সরকার না, 5 বছরের না, 3 বছরের না। অর্থাৎ লক্ষ্য হওয়া উচিত একটা নির্বাচন করা। নির্বাচনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আপনি, অর্থাৎ একটা নিরপেক্ষ নির্বাচন করতে যত বেশি সম্ভব আপনি করেন, ঐক্যমত্য করেন। আবার 5 বছর পূর্ণ হলে ক্ষমতা যত শান্তিপ্রিয়ভাবে হস্তান্তর হয়, দায়িত্ব হস্তান্তর হয়, এটার ব্যাপারে আপনি আইন করেন, যত খুশি করেন, সেখানে একমত। কিন্তু অন্য ইস্যু নিয়ে, এখন ধরেন বিএনপি 5ম সংসদে নিয়ে রিভাইভাল চাইছে। এটা জাতীয়তাবাদ এবং তারা ইসলামিক ধর্ম, এটাতে জাতীয়তাবাদ কেমনে আপোষ করবে বিএনপি? এটাতে যদি ধরেন জাতীয়তাবাদ ছেড়ে দিক বিএনপি, দেবে না তো। সুতরাং এখানে তো ঐক্যমত হবে না, এটাতে আমরা ধরে নেই ঐক্যমত। তারপরে ধরেন সামনে বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, সেখানে তো অনেক ইস্যু আসার কথা। কারণ আপনি 71কে বাদ দিয়ে তো করতে পারবেন না, 71 থেকে শুরু করে এ পর্যন্ত অনেক ইস্যু আছে, বাদ দিতে পারবেন না। তো কোথাও কোথাও যাতে একটা ভিন্নমত থাকতে পারে। সেখানে আমার কথা হলো গণতন্ত্রে আপনার ছাড় দেওয়া, অ্যাকোমোডেট করা মানসিকতাটা থাকতে হবে। তো এখানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে বলেছে যে রাজনৈতিক দলগুলি যতটুকু ঐক্যমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। কে কোথায় স্বীকার করেছে, কোথাও আপত্তি করেছে, ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখবে। এটাই তো সঠিক কথা, এটাই তো সঠিক কথা। আমার মনে হয় যে এখন সবগুলো রাজনৈতিক দল তাদের প্রশ্নের উত্তর দিছে, তারা সংস্কার প্রস্তাব জমাও দিছে। এখন আমার মনে হয় এই ডিবেটে না থেকে, আপনি খেয়াল করে দেখেন, কিছু ছোট দল আছে তাদের কাজই হলে বাধা দেওয়া, আগাইতে না দেওয়া। সুতরাং স্পিরিটটাও তো চেঞ্জ করতে হবে। স্পিরিটটা হচ্ছে ঐক্যের দিকে আগাইতে হবে, যার যেখানে স্টেক আছে। হ্যাঁ, এখন আমি বলবো যে জায়গায় কোনো বড় দল ছাড়তেই পারবে না, সেখানে আঁকড়ে বসে থেকে তো লাভ নেই। আপনি ভিন্ন অর্থ করে চেঞ্জ করেন, ভিন্ন অর্থ করে চেঞ্জ করেন, অর্থাৎ যেটাই সমাধান হবে সেই দিকে। কারণ নির্বাচনটা হওয়া দরকার। দেশের যে পরিস্থিতি, তাতে নির্বাচনটা হওয়া খুবই জরুরি। সেখানে আমার মতে সবগুলো দল একমত না হবে না কোনোদিনই, কিন্তু কাছাকাছি এসে
নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বিষয়টায় ঐক্যমত্য হয়ে আপনার কাছ থেকে শুনলাম, যিনি ওই আলোচনায় ছিলেন তার কাছ থেকে শুনে আসি কতদূর অগ্রগতি হলো বা ববি হাজ্জাজ জি কতদূর ঐক্য হলো। জি আর আমরা শুনেছি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষ আসা, নারী প্রতিনিধির সংখ্যা বাড়ানো, তাদের নির্বাচন সরাসরি হবে নাকি আগের মতো হবে, এই সব বিষয়ে আলোচনা হচ্ছিল। আসলে আজকের আলোচনায় 2 দিন বিরতির আগে কি বলে আর শেষ হলো আজকের আলোচনা? জি প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে ভাই আপনাকে, আজিজ ভাইকে এবং চ্যানেলের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত ওই যে ঐক্য এবং অনৈক্যের কথা দিয়ে যেটা শুরু হলো আলোচনাটা, আজিজ ভাই যে জিনিসগুলো বলেছিলেন এক দাগে পুরোপুরিভাবে ওনার সাথে একমত পোষণ করা ছাড়া কোনো উপায় নেই যে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের নির্বাচন, এবং নির্বাচনের দিকে আমরা যত তাড়াতাড়ি ধাবিত হতে পারি, যত স্পষ্ট পরিষ্কারভাবে ধাবিত হতে পারি, তত আমাদের জাতির জন্য, দেশের জন্য এখন মঙ্গলময় হবে। তো সেই জায়গা থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যেহেতু একটা ঐক্যমত প্রসেস শুরু করেছি, যে সবাই আমরা কোন জায়গায় এক হতে পারি, সেটা সবার আমাদের ভিন্ন বিশ্বাস আছে, ভিন্ন আলোচনা আছে, কিন্তু এই ঐক্যমতের প্রসেসের মধ্যে অনেক জায়গায় বা বেশিরভাগ জায়গায় আমরা একটা কম্প্রোমাইজে আসতে সক্ষম হচ্ছি, এইটাকে আমি সাধুবাদ জানাই। 2-1টা দল আছে যারা কম্প্রোমাইজ করতে একটু হয়তো গুড়িমুষি করছে, কিন্তু যেটা আমি পরিষ্কার বলতে পারি যে বিএনপি বা বেশিরভাগ যারা যুগপৎ আন্দোলনে ছিল, যে দলগুলো যুগপৎ আন্দোলনের বাইরেও কিন্তু দল ছিল, বাংলাদেশ জামাতে ইসলাম যুগপৎ আন্দোলনের বাইরে ছিল, এনসিপি কোনো দল মানে মাত্র তৈরি হয়েছে, দলই ছিল না, তারা তো থাকতে পারে না। আরও 2-1টা দল আছে যারা যুগপৎ আন্দোলনের বাইরে ছিল। যুগপৎ আন্দোলনের সকল দল, এবং যুগপৎ আন্দোলন আমি আলাদা করে মেনশন করছি কেন, কারণ বাকি সবাই যেটাই করেছে, সঠিক পদক্ষেপ নিয়েছে, ভুল পদক্ষেপ নিয়েছে, যুগপৎ আন্দোলন কিন্তু কন্টিনিউয়াসলি এই ফ্যাসিবাদ বা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সো সেই জায়গা থেকে আমি বলছি যে যুগপৎ আন্দোলনের সকলের ভেতরে একটা ঐক্যতা আছে, এবং এই পরিষ্কার ঐক্যর মাধ্যমে আমরা দেখছি যে এই আপনার ঐক্যমত কমিশনের আলোচনাগুলোতেও আমরা বেশিরভাগ জায়গায় কাছাকাছি আসতে পারছি। বিএনপির জায়গা থেকে বিএনপি আমরা অনেক জায়গায় দেখেছি বড়ভাবে ছাড় দিয়েছে। আমাদের দলের জায়গা থেকে এগেন ঐক্যমত কমিশনের যে অরিজিনাল প্রপোজাল, বেশিরভাগ অনেক কিছুর সাথে আমাদের দল পুরোপুরি একমত ছিল না, কিন্তু আমরা অনেক ছাড় দিয়েছি, এরকম অনেক দল ছাড় দিয়েছে। ছাড় দিয়ে আমরা কাছাকাছি একটা জায়গায় আসার কাজ করছি, এবং আমি বিশ্বাস করি যে আমরা আগামী সপ্তাহখানেকের ভেতরে অনেক কিছুতেই একটা ঐক্যমত পোষণ করতে পারবে, এজ ইন যে আপনারটাও ঠিক না, মানে আপনারটাও পুরো হলো না, আমারটাও পুরো হলো না, মাঝামাঝি এক জায়গায় আসলাম। আর কিছু জায়গায় হয়তো আমরা আসতে পারবো না, কিছু জায়গায় আসতেই পারবো না, মানে আজিজ ভাই একদম ঠিক বলেছেন। সেটা কোথায় কোথায়? যেমন মনে করেন এমন হতেই পারে যে 2-3টা দল বলবে যে কথার কথা আমরা যদি নারী আসনে আসি, 2-3টা দল বলবে যে 300 নারী আসন বা 100 নারী আসন। এখন 100 নারী আসন আপনার রাউন্ড রবিন স্টাইলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে নির্বাচিত হবে। 2-3টা দল হয়তো এক জায়গায় আটকে যেতে পারে, যে না 100 নারী আসন এবং নতুন ইলেকটোরেট, পুরো দেশকে নতুন 100 ভাগে ভাঙবা। আবার কোন একটা দল যদি বলে, নারীগত বিষয় যেগুলো হয় আমরা দেখেছি অনেক দল অনেক স্ট্রং স্ট্যান্স নিয়ে নেয়, শুধু বাংলাদেশে না অনেক দেশে। তো এরকম যদি একটা স্ট্যান্স নিয়ে নেয় তাহলে এটা তো ঐক্যমত হবে না ভাই, এটা নিয়ে আর তখন বাড়াবাড়ি করে লাভ নেই। কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা দেখেছি একটা ঐক্যমত, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ঐক্যমতে চলে আসছে। উচ্চকক্ষ এক্স্যাক্টলি কত নাম্বার হবে ঐক্যমতে চলে আসছে। উচ্চকক্ষে কিভাবে নির্বাচন হবে এটা নিয়ে এখন আমরা ঐক্যমতে আসি নাই, তবে একটা ঐক্যমতের পথে আছি যে থ্রেশহোল্ড মানে উচ্চকক্ষের সিট পাওয়ার জন্য আনুপাতিক ভোট কত হইতে পারে এটা এক একজন এখন আলোচনার মধ্যে আছে। এটাতে আমি আশাবাদী আগামী সপ্তাহের ভিতরে আমরা একটা ঐক্যমতে চলে আসবো, যেটা 1 হোক 3 হোক 5 হোক, 3টা সংখ্যা নিয়ে কিন্তু কথা হচ্ছে। অনেকগুলো দল বলছে 1% ভোট। নির্বাচন কমিশন, সংসদ কমিশনের যে প্রপোজাল ছিল সেটা ছিল 3% ভোট। লাস্ট আলোচনায় যেটা উঠে এসেছে বিএনপি একটা প্রস্তাবনা করেছে 5% ভোট। এটার একটা মাঝামাঝি জায়গা আছে, অন্য সবকিছু যদি সবাই মেনে নিয়েছে তাহলে এটার মাঝামাঝি জায়গায় এটা একটা মীমাংসা হয়ে যাবে। প্রধানমন্ত্রী কয়বার থাকতে পারেন, আজকে এইটা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আজকের আলোচনায়। আজকে আমি উপস্থিত ছিলাম না, আমার দলের প্রতিনিধি হিসেবে আমার দলের মহাসচিব ছিলেন, তো আজকে এটা সবচেয়ে বড় আলোচনা ছিল প্রধানমন্ত্রী। তো এখানে যে আলোচনাটা হয়েছে যে সবাই যখন একটা জায়গায় পুশ করা শুরু করেছে যে 2 মেয়াদে,
তো 2 মেয়াদে যখন পুশ করা শুরু করে তখন কয়েকটা জায়গায় প্রশ্ন এসে, এর মধ্যে বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব এই প্রশ্নটা তুলেছেন যে 2 মেয়াদ প্রধানমন্ত্রী তো পার্লামেন্ট ডিসলভ হতে পারে, স্পেশালি যেহেতু আমরা ক্ষমতার ভারসাম্য আনতে চেষ্টা করছি। সো পার্লামেন্ট ডিসলভ হওয়াটা আগে যেমন অলমোস্ট ইম্পসিবল, নেক্সট ইম্পসিবল ছিল, আমরা ওইভাবে রাখতে চাই না। আর যদি পার্লামেন্ট ডিসলভ হয়ে যায়, 2 বছরের মাথায় পার্লামেন্ট ডিসলভ হলো, তাহলে সে 2 মেয়াদে না 2 বছরের মাথায়, 2 বছরের মাথায় হয়, 5 বছরের মেয়াদের মধ্যে 2 বছরে হয়ে গেল, তারপর 3 বছর অন্য কেউ থাকলো, 3 বছর পর আবার নির্বাচনে আবার ওই ভদ্রলোক হলেন। তো এখন তার জন্য কি 7 বছর বাকি, 8 বছর বাকি থাকবে, না একটা জাস্ট মেয়াদ বাকি থাকবে? এই হিসাবগুলোর একটা প্রশ্ন উঠেছে। 10 বছর এসেছে, রাইট। না সো এখন তার মেয়াদটা কিভাবে গুনবেন? বছরে গুনবেন না কয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাওয়া শপথ নিয়েছে এটাতে গুনবেন? সো এইসব প্রশ্ন এখন উঠে এসেছে। এইসব প্রশ্ন উঠে আসাটাও কিন্তু খুবই আশাবাদী। কেন? কারণ আমরা সঠিক পথে যাচ্ছি। যে প্রশ্নগুলো উঠে এসছে, মানে এখন এটা থেকে একটা সুরাহা আসবে। সো হতেই পারে যে আগামী 2 দিন ব্রেক আছে আমাদের এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে, তার পরের দিন যে হয়তো হতেই পারে আমরা ডিসিশন আসবো যে 10 বছর যাও, 10 বছর, 15 বার হয়ে 10 বছর হোক, 2 বার হয়ে 10 বছর হোক, 10 বছর বা 15 বছর। তো এই যে সুরাহাগুলো কিন্তু আসছে ভাই। আর আজিজ ভাই একদম ঠিক বলেছেন, কয়েকটা জায়গায় যদি সুরাহা না আসে, এইটা সুরাহা আনার জন্য ভাই 10 বছর বসে থাকা যাবে না। কিছু জিনিস আছে ভাই আমি আর উনি একমত হব না। একটু ছোট্ট জিজ্ঞাসা আছে। আজিজ ভাইও বলেছেন সনদ, জাতীয় সনদ বা জুলাই সনদ, এই সনদের মধ্যে রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত হয়ে যেই সব বিষয়ে ঐক্যমত হবে সেগুলো থাকবে নাকি আরো কিছু থাকবে? আচ্ছা, আমাদেরকে যেটা বলা হয়েছে, এবং আজকে থেকে না কিন্তু ডিসেম্বর মাস থেকে যখন জুলাই সনদে আলোচনা শুরু হয়েছে, তখন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটা বলেছেন, এগেন আমাদেরকে যেটা বলেছেন আমরা অতটুকুই বলতে পারি, এর বাইরে বলতে পারি না। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই যে তখনই কিন্তু এই কমিশনগুলো তখন সেট আপ হয়ে গেছে, রেজাল্ট চলে আসা শুরু হয়ে গেছে, সেটা ঐক্যমত কমিশনের কথা তখন চলে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে ইন নো আনসার্টেন টার্মস আমাদেরকে বলেছেন যে এই ঐক্যমত কমিশনের যে ঐক্যটা হবে এইটাই পাবলিশড হবে জুলাই সনদ হিসাবে। এখন আমি আশা রাখবো যে এই কথাটা যেহেতু আমাদেরকে বলেছেন, এইভাবেই জুলাই সনদ হবে। জুলাই সনদে এক্সট্রা কোনো কিছু যেন না থাকে। কারণ এগেন এক্সট্রা আমার দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, অন্য কোনো দলের পক্ষ থেকে কেউ যদি দেয়, তাহলে কিন্তু এই ঐক্যমতের বাইরে যে জিনিসটা হবে সেটা জুলাই সনদ হতে পারে না। জুলাই সনদের মূল উদ্দেশ্য কি থাকবে? সংবিধানকে রিপ্লেস করা? না, আমাদেরকে যেটা বলা হয়েছে, এগেন আমি এতখানিই বলতে পারি, আমাদেরকে যেটা বলা হয়েছে যে জুলাই সনদটা থাকবে একটা প্রমিস, যে নতুন সরকার এসে যেইগুলো করতে বাধ্য থাকিবে এইটার একটা প্রমিস হলো জুলাই সনদ। সো জুলাই সনদ আপনি জনগণের কাছে প্রত্যেকটা দল মিলে প্রমিস করছেন, এবং প্রত্যেকটা দল প্রমিস কতখানি করতে পারে যতখানি তারা এগ্রি করেছে, তার বাইরে তো করবে না। সো জুলাই সনদ হলো ওই প্রমিসটা। এইটা এগেন হয়তো আমি এটাও শুনেছি, এটা যদি আমাদেরকে অফিসিয়ালি বলা হয়নি, বাট আমি এটাও শুনেছি যে অগস্টের 5 তারিখ হয়তো এই জুলাই সনদ উন্মোচনের একটা প্রোগ্রাম থাকতে পারে। এবং এইটা ডক্টর আলী রিয়াজ সাহেব আমাদেরকে পরিষ্কার করে বলেছেন যে উনি জুনের ভেতরে এই আপনার ঐক্যমত কমিশনের কাজ শেষ করতে চান, পুরো আলোচনা এবং কাজ, হ্যাঁ কাজ শেষ করতে চান। সো কাজ শেষ করতে চান মানে তার মানে জুলাইয়ের শুরুতেই উনি এই রিপোর্টটা, বা হয়তো 1 সপ্তাহ লাগলো না রিপোর্টটা ইসে করতে, একসাথে করতে, তো বাট জুলাই শুরুর দিকে এই রিপোর্টটা পাবলিশ হওয়া সম্ভব। সো তাহলে অগস্টের 5 তারিখে যদি ওনারা প্ল্যান করেন, তাহলে এনাফ সময় আছে সুন্দরভাবে এই জিনিসটা পাবলিশ করা। কিন্তু জুলাই সনদ যদি একটা প্রমিস হয় এবং সকলের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রমিস হয়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যেটাতে এগ্রি করেছে মাত্র, তার বাইরে কোনো পয়েন্ট সেখানে থাকতে পারবে না। এবং এই প্রমিসটা কেন? সেটা যেই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, আমার দল আসুক, অন্য কোনো দল আসুক, যেই দলই ক্ষমতায় আসুক, মানে যারা মিলে আসুক, যে কোয়ালিশনই আসুক, মানে কোয়ালিশন তো এই দলগুলোর মধ্যেই হবে, নিবন্ধনের বাইরে যেতে হবে না। তো এই পুরো কোয়ালিশনটা সবাই প্রতিজ্ঞাবদ্ধ এটা বাস্তবায়ন করার। কিছু রাজনৈতিক দল তো এখনো এই আলোচনার মধ্যে আসেনি বা আনা হয়নি। কিছু রাজনৈতিক দলকে আনা হয়নি, এইটা সত্যি। এখন মনে করেন আওয়ামী লীগ তো বাতিল, সো সেটা নিষিদ্ধ। কিন্তু যাদেরকে বাতিল করা হয় নাই এবং যাদের কার্যকরী নিবন্ধন আছে, ইদার তাদের নিবন্ধন নিয়ে প্রশ্ন তুলেন বা তাদেরকে এই কার্যক্রমের ভিতরে আনতে হবে। কারণ জুলাই সনদ আপনি তাকে নির্বাচনে দিলেন, আমি ধরেই নিচ্ছি সে নির্বাচন জিতবে না ভাই, হ্যাঁ, বাট সেটা তো আমি ধরে নিচ্ছি, জনগণ তো এখনো রায় দেয় নাই। সো জনগণ যদি রায় না দিয়ে থাকে এবং এটা যদি সবার কালেকটিভ প্রমিস হইতে হয়, তাহলে প্রত্যেকটা দলকে ইদার আপনি তার নিবন্ধন বাতিল করেন, বা নিবন্ধিত থাকলে নির্বাচন সে করতে পারে, তাকে এখানে অন্তর্ভুক্ত করাটা গুরুত্বপূর্ণ বলে। ধন্যবাদ আপনাকে এম এ আজিজ। এই বিষয়ে আপনার একটু বক্তব্য শুনতে চাই, যে রাজনৈতিক দলগুলো এই আলোচনার বাইরে থাকলো। না, বিষয়টা হলো রাজনৈতিক, ধরেন আওয়ামী লীগ,
তার তো কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং সে তো এমনিতেই বাইরে জি থাকবে। আওয়ামী লীগ এখন ছাড়াও রাজনৈতিক দল আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন, ধরেন 14 দল, 14 দলের ভিতরে যারা আছে তারাও তো আপনার আইনের বেড়াজালে আটকায় গেছে। জাতীয় পার্টি, হ্যাঁ, প্রশ্ন আপনি যেটা বলছেন জাতীয় পার্টি, জাতীয় পার্টি ওই ইয়ের মতো আর কি, যে অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায়। ওনারা মন্ত্রীও ছিলেন, ওনারা অপোজিশনেও ছিলেন। তো ওনারা তো এই আওয়ামী লীগ সরকার যদি কার্যক্রম নিষিদ্ধ হয়, ওনারা তো একে দোষে দুষ্ট। ওনারা তো সব সময় আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। তো তাদের তাহলে কার্যক্রমটা এখনো নিষিদ্ধ হলো না কেন? আমার প্রশ্ন এইটা। এখন তার নিবন্ধন আছে, তাকে ইলেকশন করতে দিতে হবে। যদি নিবন্ধন থাকে, তাহলে নিবন্ধন থাকলে আপনি দেখবেন তারা প্রার্থী হলে ববি আজাদ ভাই যেটা বললেন, অন্তত আওয়ামী লীগের ভোট দিয়ে দেবে। তো তখন হ্যাঁ, আওয়ামী লীগের ভোট তারা ইয়ে পেয়ে যাবে না, তাদের কি মহাজোটের অংশীদার পেয়ে যাবে, তো ভোট দিয়ে দিবে। সুতরাং ফেসিবাদের অ্যাক্টিভিটি যখন বন্ধ, তখন তার সহযোদ্ধা যারা ছিল তাদেরও নিষিদ্ধ হওয়া উচিত। এটা আমার পরিষ্কার বক্তব্য। আর যেটা বললেন ববি আজাদ ভাই, তিনি নেতা, তিনি হয়তো তখন ছিলেন না, এখন তো আছেন। ওনারা বলতেছেন যে যেটাতে ঐক্যমত্য হবে সেটাই জুলাই সনদ হবে এবং সেটাই হবে রাজনৈতিক দলের প্রমিস, সেটা সবাই মানতে হবে। হোসেন মোহাম্মদ এরশাদের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, কোনো দল কিন্তু কোনো রাজনৈতিক দল এই কথা রাখে নাই। এখন বলো ও আগে মানে নাই, আমি পরে মানে নাই, ও আগে মানে নাই। আপনারা যে মানবেন এটার নিশ্চয়তা কি? প্রমিস করে যাবে, প্রমিস করলো যে 3 জোটের মতো মানলো না। এখানে তো স্বাক্ষর করা হবে, ওখানে কি স্বাক্ষর? ওখানেও স্বাক্ষর ছিল, ওখানেও স্বাক্ষর ছিল। আমি ওটা লিখেছি, ওটা যা যা ছিল আমি লিখেছি, স্বাক্ষর ছিল, ডকুমেন্ট আমার কাছে আছে, এখনো আমার মোবাইলে আছে। তো এই জন্যে বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু এই আস্থাটা অর্জন করতে হবে। অন্তত পক্ষে যেসব জায়গায় ঐক্যমত্য আছে, যে যে আইটেমগুলি ঐক্যমতের আইটেমগুলি এখন গ্রহণ করা যায়, সেগুলো অন্তত এই সরকারকে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সেগুলো ইমপ্লিমেন্ট করে ফেলা যায়। আর যেটা সংসদের দরকার, এখন সংবিধানের যদি কোনো সংস্কার, বেশিরভাগ ক্ষেত্রে যে আলোচনা এখন আমাদের সামনে এসছে সেগুলো কিন্তু সংসদ এবং সংবিধান বিষয়ক না। ওই যে 5ম সংসদে ধরেন, বিএনপি আশ্বস্ত হবে কি করে? বিএনপি এটা তো সংবিধান, ওটা তো বাতিল করে দিছে আওয়ামী লীগ সরকার, ওটা তো নাই। তারা এটা রিভাইভাল, তার জাতীয়তাবাদ তো তারা ছাড়বে না। সেটা আনতে হলে সংসদ লাগবে না? সংসদ লাগবে। এই জন্যই তো বলছি যে আপনার এই প্রতিশ্রুতি তো রাখতে হবে, পাবলিক কমিটমেন্ট। এটা রাজনৈতিক নেতারা যখন এই এগ্রিমেন্ট স্বাক্ষর করে এটা পাবলিকলি কমিট করবে, এটা ধরে নেওয়া হবে, ইটস বিকাম ল। এটা আমরা ধরে নেব, এটা হবে। কিন্তু উদাহরণ সৃষ্টি করেছে রাজনৈতিক নেতারা, বড় বড় রাজনৈতিক নেতারা, যে 3 জোটের রূপরেখা করে মানে নাই। তো এটা যে মানবে, এটার নিশ্চয়তা কি? এটা হলো আমার প্রশ্ন। নির্বাচনের প্রতি আস্থা থাকা এবং না থাকা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকা এবং না থাকা। আজ বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে আগের 3 কমিশনের বিষয়ে একটা লিখিত দেওয়া হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত, এবং একই সাথে একটা মামলাও করা হয়েছে শেরেবাংলা নগর থানায়। সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারকে সন্ধ্যার পরে গ্রেপ্তার করা হয়েছে এবং এক ধরনের মানুষ তাকে নাজেহালও করেছে। এখন যে নির্বাচন কমিশন, তারাও একটা নির্বাচন পরিচালনা করবে। আজ এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচন কমিশনের পরিবর্তন চাই। তাহলে কি এমনই যদি হতে থাকে বা আগে যা হয়েছে এই উদাহরণ যদি থাকে, তাহলে নির্বাচন কমিশন বা নির্বাচন পরিচালনার জন্য কমিশন আসবে না? নির্বাচন কমিশনার তারাই হবেন যারা অপরাধ করবেন না। এটা সাংবিধানিক পদ। সাংবিধানিক পদে যদি কোনো পলিটিক্যাল আইডিওলজি নিয়ে তা ইমপ্লিমেন্ট করতে চায়, সেই লোক নির্বাচন কমিশন, অর্থাৎ কোনো সাংবিধানিক পদে যাওয়া উচিত না। এখন ধরেন যারা গ্রেপ্তার হচ্ছে, আপনি বলেন তো রাতে নির্বাচন হয় নাই, ওই ইলেকশন কমিশন একটা পার্সেন্টেজ কয় 24%, এখনও মনে আছে সেক্রেটারি সাহেব কানে কানে বলে দিল, এটা শোনা গেছে তো, যে স্যার ইলেকশন তো শেষ করে দিলেন। তখন বললো না 30 না 35%। তো এটার দায়িত্ব নিতে হবে। কিন্তু আমি যদি আপনার সাথে এই বর্তমান প্রেক্ষাপটে, গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা একটা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না।
এটা ঠিক, এখন 100 বার ঠিক। সরকার যা বলবে নির্বাচন কমিশনকে তো সেই না রাস্তায় হাঁটতে হবে। না, তার ম্যান্ডেট হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন করবে। সরকার যদি বলে তুমি রাতে ভোট করে দাও, ভোট 30% হয়েছে, এটারে 50% দেখাও, তা তো করতে পারে না। তারা রিজাইন করবে, দে শুড রিজাইন ইমিডিয়েটলি। তারা তো, আমরা তো সাংবিধানিক পদগুলোতে মানুষ যাবে এমন মানুষ সবচাইতে ইন্টিগ্রিটিওয়ালা এবং অনেস্ট লোক, এবং তারা কোনো ভাবেই কোনো কিছুতে লোভগ্রস্ত হবে না। তারা যে এই যে কথা, সরকারের কথা যদি ইনফ্লুয়েন্সে তাদের ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে তারা তো লোভগ্রস্ত হয়েছে, তারা চাকরি রক্ষার জন্য এটা করছে, তো এটা তো হতে পারে না। সুতরাং অ্যাকাউন্টেবল থাকতে হবে। অপরাধ করলে তার বিচার হবে। অপরাধী এখন যদি ইলেকশন কমিশনে যাদেরকে বলা হয়েছে, আমরা তো অনেক সাক্ষী আছি যে নির্বাচনটা সঠিক হয় না, 3টা নির্বাচন, এটা জোর করে করে নির্বাচন করে নেওয়া হয়েছে, এবং তারা ইলেকশন কমিশন সাংবিধানিক পদে এটাকে এন্ডোর্স করছে কেন, ওকে করছে কেন, তার দায় নিতে হবে না? তাহলে তো এই ইলেকশন কমিশনও অকাম করবে। এই ইলেকশন কমিশনও বব্বি আজাদকে ফেল করায় দেন, দিল, কিছু ওনার কিছু করার নাই, এটা হইলো, তার বিচার দায় নিতে হবে না তাকে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি, রাষ্ট্রে কোনো ব্যক্তি 100% স্বাধীন হতে পারে না, কোনো প্রতিষ্ঠানও 100% স্বাধীন হতে পারে না। সরকার থাকবে কিন্তু সে অ্যাকাউন্টেবল থাকবে, যে যেখানে থাকবে অ্যাকাউন্টেবল থাকবে। ইলেকশন কমিশন সাংবিধানিক পদ, তাকে যেমন ডিস্টার্ব করা উচিত না, সরকার যেসব প্রভিন্স আছে সেসব সহযোগিতা করবে। তারপরে তার কিন্তু উচিত হবে একটা নিরপেক্ষ নির্বাচন করতে, যা করার তার বুদ্ধি মেধা তাও থাকতে হবে। বলা যাবে না আমার বুদ্ধি নেই, আমি বুঝি নেই, এটা করতে পারি নাই, তা হবে না। তার জন্য তাকে অ্যাকাউন্টেবল হচ্ছে। ধন্যবাদ আপনাকে ববি হাজ্জাজ। নির্বাচন কমিশনের বর্তমান নির্বাচন কমিশন পরিবর্তন চেয়েছে এনসিপি। জি, দেখেন, এনসিপি একটা রাজনৈতিক দল, তারা নিবন্ধন চেয়েছে, যেই নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে সেই নির্বাচন কমিশনকেই পরিবর্তন করতে চেয়েছে। যাই হোক, বাট তারা দল, তারা চাইতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। এর আগে কিন্তু অনেকগুলো নির্বাচন কমিশন ছিল আজিজ ভাই, যেগুলো যাদের কথা বলছিলেন, যেখানে আমরা পরিবর্তন চেয়েছিলাম এবং আমাদেরকে সেই পরিবর্তন দেওয়া হয় নাই। তখন আমাদের চাওয়ার কারণ আর এখন চাওয়ার কারণ ভিন্ন। তখন দেয়া কেন হয়নি আর এখন কেন দেওয়া হচ্ছে না সেটা ভিন্ন। বাট একটা জিনিস আমি জাস্ট অ্যাড করি, যে মানে আজিজ ভাই যে কথাগুলো বলছেন, যে আজকে যে এক চিফ ইলেকশন কমিশনার আজকে আটক হয়েছেন বা তাকে নাজেহালও করা হয়েছে, দেখেন, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন খুনও করেছেন, হয়তো আপনি কারোর কাছে অর্ডার পেয়ে খুন করেছেন, জুলাই হত্যাকাণ্ডগুলো তো একা একা হয় নাই, কেউ গুলিগুলো চালিয়েছে। তো যে গুলি চালিয়েছে সে যদি শুধু বলে আমাকে হাসিনা বলেছে গুলি চালিয়েছি, সো আমার খুন মাফ, আমি চাকরি করছিলাম, এটা তো ক্যানট বি অ্যান এক্সকিউজ। প্লাস আপনার মনে রাখতে হবে যে কিছু গুনাহ বা কিছু ক্রাইমস হায়ার লেভেলের ক্রাইমস। একটা গুলি করে আপনি একজন মানুষকে মারছেন, এটা ছোট ক্রাইম না ভাই, সবচেয়ে বড় ক্রাইম মানুষের জীবন নেয়া বা মানুষের জীবন নাশ করা। কিন্তু যারা নির্বাচনটা পুরোপুরি লুট করিয়েছে, তারা একজন না, এই যে হাজার হাজার মানুষকে খুন করার ক্ষমতা দিয়ে দিয়েছে। সো এই পুরাটার জন্য তারা দায়ী। সো এই হুদা কমিশন রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ, পুরো রাষ্ট্র ব্যবস্থাটা নষ্ট করে দিয়েছে, পুরো রাষ্ট্র কাঠামোকে করাপ্ট করে দিয়েছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একদিনে আমরা মানে এটা সারিয়ে উঠতে পারবো না। সো এইটার জন্য তাদের দায় নিতে হবে, এবং এটার জন্য এগেন আমি নিজে পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পছন্দ করি না, আমি আইনের বিচার চাই। সো ওই পুলিশ যখন ধরে নিয়েছে তখন আবার আলাদাভাবে তারা রিডিকিউলড হবে বা হ্যারাসড হবে, এটা আমি দেখতে চাই না। এটা যেমন সত্যি, এরা যেই লেভেলের ক্রিমিনাল অফেন্স করেছে দেশ ও জাতির বিরুদ্ধে, আমার মনে হয় 2-1টা জুতা পরানো এদের জন্য খুব বড় কোনো পেমেন্ট না। ওই জায়গা থেকে বলছি। এখন আমি এনসিপি, আপনি যে প্রশ্নটা করেছেন সেটাতে আসি। এনসিপি তারা বারবার করে প্রশ্ন তুলছে, এগেন এটা যে তোরা তাদের অধিকার নাই তা না, রাজনৈতিক দল হিসেবে আছে, কিন্তু তারা বারবার করে প্রশ্ন তুলছে যে সামনের নির্বাচনটা সঠিক হবে বলে তারা বিশ্বাস করেন না। কারণ তারা বলছেন যে একটা বড় দল, মানে বিএনপি, বড় দল তো আসলে একটাই আছে বিএনপি, বাট তারা বলছে একটা বড় দল, যাক, তো বিএনপি, নির্বাচন কমিশন বিএনপির পক্ষ হয়ে কাজ করছে, এবং সরকার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সবকিছু বিএনপির হয়ে কাজ করছে। কিন্তু বাস্তবতা আমরা কি দেখি? বাস্তবতা দেখি যা কিছু সরকার বলছে বা যা কিছু এনসিপি বলছে সেটা বাস্তবায়ন হচ্ছে। মানে পরিষ্কার একটা এক্সাম্পল, আপনি সাপোর্ট করেন বা সাপোর্ট না করেন, পরিষ্কার এক্সাম্পল হলো ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মেয়র। এখানে আপনার আইনি রায় হলো, এবং যেটা আইনি রায় যতদূর আমি শুনেছি, এগেন আমি যেহেতু এটা রায়টা পড়িনি, আমি পরিষ্কার বলতে পারছি, যদি ভুল থাকে ক্ষমা করবেন, বাট যতটুকু রায় সম্বন্ধে আমি শুনেছি, যে কোর্ট রায় দিয়েছে যে
জয়ী হয়েছেন তার বিরুদ্ধে ভোট কারচুপির পরিষ্কার এভিডেন্স পাওয়া গেছে, সো তারটা নালিফাইড, সে বাতিল। আর সে বাতিল হলে সেকেন্ড হাইয়েস্ট ভোট যে পেয়েছে সে অটোমেটিকলি মেয়র। এটা কোর্টের রায় এসছে, কোর্টের রায় হাইকোর্টে গেছে, হাইকোর্টে এই রায় বলবৎ রেখেছেন। হাইকোর্ট দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন এটা অ্যাকসেপ্ট করে বলেছেন তাহলে শপথ নেওয়া যেতে পারে, কিন্তু শপথ দেয়া হয় নাই। কেন হয় নাই? এনসিপি চাই নাই। আমি আসিফকেও আসলে, আসিফ মাহমুদ যে উপদেষ্টা আছেন সেই তরুণ উপদেষ্টাকেও আমি আসলে এনসিপির অংশই ধরছি, কারণ এনসিপি যখন প্রথম থেকে অ্যানাউন্সড হয়েছে তখন থেকেই কথা ছিল যে 3 উপদেষ্টাই, ওই যে মানে নাহিদ চলে গেছে, আসিফ আর মাহফুজও, ওরা একসাথেই 3 জন চলে যাবে যখন দল গঠিত হবে। কিন্তু দল গঠনের পর হয়তো ওরা দেখেছে যে না 2-3 জন সরকারে রয়ে গেলে দলের ক্ষমতায় আরো বেশি হয়, তার জন্য রয়ে গেছে। সো আমি তাদেরকে আসলে নীতিগতভাবে, অফিসিয়ালি না বাট নীতিগতভাবে এনসিপির অংশই ধরছি। সো বিএনপি যেই দলের এগেনস্টে এনসিপি দোষারোপ করছে, বিএনপি পায় নাই, কিন্তু তারা পারেনি, কিন্তু তারা জনগণকে দিয়ে বা তাদের অ্যাক্টিভিস্ট কর্মী বাহিনী দিয়ে হয়তো রাস্তা বন্ধ করেছে। সরকারের কোনো ক্ষমতায়ন কিন্তু তারা পায়নি। সরকারি ক্ষমতায়ন কে পেয়েছে? এনসিপি পেয়েছে। এনসিপি যেইখানে যেটা চাচ্ছে, সরকার যখন শুধু 2টা দলকে ডাকে, 2টা দলকে ডাকে না 3টা দলকে ডাকে, 3টা দলকে ডাকে, এর মধ্যে 2টা দল সরকারে ছিল। একটা দল আসলে বাংলাদেশের বৃহৎ দল এখন বিএনপি, আরেকটা দল বিএনপির সাথেই কোয়ালিশন সরকারে ছিল, বাট সরকারে যেহেতু ছিল ঠিক আছে তাদেরকে ডাকে, আমি মানছি। তৃতীয় কাকে ডাকে? এনসিপি। কেন? মানে এনসিপির বাইরে অনেকগুলো দল আছে, আমাদের অনেক দল আছে, আমরা যখন মিছিল নামাই বা কিছু নামাই বা মানে আন্দোলনের সময় যখন নামিয়েছি তখনও অনেক মিছিল এনসিপির থেকে বড় নামিয়েছি, তাহলে আমাদের জনসম্পৃক্ততা আছে। তাহলে আমাদের না ডেকে শুধু এনসিপি কেন ডাকে? তাদেরকে জিজ্ঞেস করেছেন? এগেন এই প্রশ্নটা তুলেছি, প্রশ্নের উত্তর আসেনি, এবং এগেন আমরা সরকারি পর্যায়ে সরকারকেও কোনোভাবে এম্বারেস করতে চাই না, হিউমিলিয়েট করতে চাই না। সো যখন আমরা এই প্রশ্নটা রেখেছিও তখনও খুব সফটলি রেখেছি, তারা উত্তর দিলে দেবেন, না দিলে না দেবেন, তারা দেননি। কিন্তু এগেন মানে আমি নাও করছি না ভাই আপনারা স্পেশাল কাউকে পছন্দ করেন, ঠিক আছে, আমরা তো জানি এটা সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত দল বা কিংস পার্টি যেটাকে বলে, এটা আমরা জানি, এটাও আমি কিছু বলছি না। কিন্তু পয়েন্ট হলো তাহলে সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত মানে কিংস পার্টি, তাহলে সুবিধাটা কে পাচ্ছে? তো যে সুবিধা পাচ্ছে সে যদি বেরো এসে বলে যে না আমি ভয় পাই অন্য কেউ সুবিধা পাচ্ছে, এটা কি ভাই বিশ্বাসযোগ্য বলেন? সো এই জায়গা থেকে এনসিপির এই পার্টিকুলার ডিমান্ড, এগেন ওদের ডিমান্ড করার পুরো অধিকার আছে, সেটা না করছেন, কিন্তু এই পার্টিকুলার ডিমান্ডটাকে খুব বেশি আসলে সিরিয়াসলি নেওয়ার মতো ডিমান্ড বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। আপনার একটু বিশ্ব পরিস্থিতি যেতে চাই মিরাজিজ। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে, এখন কি হবে বা কোন দিকে যাবে বিশ্ব? এখন আমেরিকার যে পজিশন, তারা 2 সপ্তাহ পরে বলছে আক্রমণ করবে কি করবে না ডিসাইড করবে। তারা অ্যাডভান্স আক্রমণ গত শুক্রবারে করে দিছে। তো এখন যেটা হয়েছে যে আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে আপনার আক্রমণ করেছে 3টা, এটা 30 ঘন্টা জার্নি করে এসে এটা 30 কিলোমিটার মাটির ভিতরে ঢুকতে পারে। তাদের ভিতরে যে মাটির ভিতরে ছিল এটাকে ধ্বংস করে দিয়েছে আপনার আণবিক বোমা। তো এখন ইরাক যেটা বলেছে, ইরান যেটা বলেছে, তারা এখন 400 মিডল ইস্টে 400 আপনার টার্গেট আছে আমেরিকার, এটা তারা আক্রমণ করবে বলে দিচ্ছে কিন্তু। এবং ইতিমধ্যে আন্তর্জাতিক অ্যাটমিক সংস্থা তারা কিন্তু আপনার বৈঠকে ডাকার চেষ্টা ডেকেছে। তারা বলছে যে না এখন তারা রিজেক্ট করে দিচ্ছে ইরাক। তো সুতরাং আমার কাছে মনে হয় এই যুদ্ধটা আরও কিছুদিন কন্টিনিউ করবে। রাশিয়া হয়তো মনে হচ্ছে তারা গোপনে হেল্প করতে পারে, প্রকাশ্যে আসতেছে না। চীন এখনো কোনো অবস্থা দেখা যাচ্ছে না। সুতরাং ইরাক কিন্তু অনেকটাই বলা যায়। চীনের 3টা কার্গো বিমান গেছে। হ্যাঁ 3টা কার্গো হ্যাঁ গেছে, কিন্তু এখন ইরাক কিন্তু বসে নাই। ইরান কিন্তু বসে নাই। ইরান একা হলেও আসলে ইরানের জন্য যে বিপত্তিটা হয়েছে আমার কাছে এটা মনে হয় যে দেখেন মুসলমানদের ভিতরে কোনো ঐক্য নাই, ওআইসি চুপ, এবং আপনার থাকুন আমাদের সাথে চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি বলুন। হ্যাঁ, ইরান হচ্ছে শিয়া, সুতরাং সুন্নিরা সমর্থন করে না। হ্যাঁ, সুতরাং সুন্নি তো মুসলমানদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ, এবং যে মিডল ইস্টে বা ওআইসি যে রিলেটেড যে মেম্বারগুলো আছে এরা কিন্তু সুন্নি প্রধান দেশ। সুতরাং তারা এই জন্য তারা ওই
ইয়ে করতেছে না, কিন্তু তার গাজাতে কিন্তু আপনার হত্যা করেই চলছে। সেখানে কি শিয়া? না, গাজা তো ইহুদিরা আপনার মুসলমানদের যে মুসলমানদেরকে মারছে তারা কি শিয়া? না, তারা শিয়া না, সুন্নি। সুন্নি। তাদের ব্যাপারে তো সুন্নিরা কিছু বলছেন না। বলে কিন্তু হ্যাডম নাই, ওই আমেরিকার বাইরে আসতে চায় না, কারণ যারা আমেরিকা আছে, আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, তারা এই জন্য আমেরিকার কথা শুনে, ওই লাইন ওই অ্যানোয়েট করে না। তো এবারেও আপনি চিন্তা করেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এটার একটা সমাপ্তি হওয়া দরকার। আপনার আমেরিকা দেখেন, যে সরকারই আছে সেই সরকারই নীতিগতভাবে এবং ইসরায়েলকে সাহায্য করে, এবং তারা অস্ত্র বিক্রির জন্য সব জায়গায় গোলমাল বাধায় দেয়, সমাধান করে না। ট্রাম্প বলছে না যে আসার পরে আপনি 7 দিনের ভিতরে সারা বিশ্ব থেকে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেবে। সে তো এখন তো নিজে অংশ হয়েছে, ইসরায়েলের অংশ হয়েছে তো তাকে তো এখন সারা বিশ্বে এক হয়ে তাকে তার তো যুক্তরাষ্ট্র কিন্তু ধারণা করেছে আফগানিস্তান, ভিয়েতনাম, এখান থেকে অনেক দেশ থেকে উঠে আসছে, কিন্তু আফগানিস্তানে কি করতে পারছে? বহু বছর ধ্বংসযজ্ঞ চালায়, শেষ পর্যন্ত কিন্তু ব্যাক করছে। আমার ধারণা 20 বছর ছিল। হ্যাঁ, ইরাকে খমেনির বিকল্প কিন্তু 3 জন তৈরি করছে, একজন মেরে ফেললে তারা হবে, তারা মরার জন্য প্রস্তুত। সুতরাং এটা কই যায় এটা বলা মুশকিল। এখন রাশিয়া যদি গোপনেও সাহায্য করে, অর্থাৎ সাহায্য মানে কি, অস্ত্র টস্ত্র রাশিয়ার কাছে তো আছে, যদি ওইগুলি দেয়, এই কাউন্টার অস্ত্র যদি দেয় তাহলে যুদ্ধ চলবে, এবং এটা মিনি তৃতীয় যুদ্ধ বা বড় তৃতীয় যুদ্ধ হয়ে যেতে পারে। আমার কাছে এখন মনে হয় না যে ইরান ছাড় দিবে। জি, ববি হাজ্জাজ, আমরা শেষ করব। এই যুদ্ধের প্রতিটা যুদ্ধই তো ধ্বংসাত্মক এবং মানুষের জন্য, সভ্যতার জন্য। বাংলাদেশ কতটা এর প্রভাবের মুখোমুখি হবে? দেখেন, বিশ্বের সবাই কম বেশি এটার প্রভাবের মুখোমুখি হবে। এটা মানে কতখানি নিন্দনীয়, প্রথমে ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ গাজাতে, তারপর ইরানকে এভাবে আকস্মিকভাবে আক্রমণ করা, মানে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করবার ডিক্লারেশন অলরেডি ইরান দিয়ে দিয়েছে, এবং স্ট্রেট অফ হরমুজ থেকে বোধহয় মানে লাইক কোয়ার্টার অফ, মানে বিশ্বের 1/4 আপনার এনার্জি প্রোডাক্ট যায়। তবে এখানে আবার একটা ছোট প্রবলেমও যে নাই তা না। এই এনার্জি বেশিরভাগ স্টেট ফরমার্সদের যে এনার্জি প্রোডাক্ট, যে এটার সবচেয়ে বড় অংশ আসে ইস্ট এশিয়াতে, মানে চায়না, জাপান, এই জায়গাগুলোতে। এবং চায়না হয়তো একমাত্র দেশ যারা সহযোগিতা করছে ইরানকে। এগেন, যুদ্ধ যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছে না, যতদূর আমরা জানতে পেরেছি। সব তো আমরা জানতে পারি না, কারণ চায়নার একটা স্ট্রিক্ট স্ট্যান্স আছে যে তারা কোনো ধরনের আপনার আর্মড কনফ্লিক্টের সাথে জড়াতে চায় না। তাদের একটা স্ট্রিক্ট ফরেন পলিসি স্ট্যান্স আছে। সো ওই জায়গা থেকে কিন্তু আর্ম কনফ্লিক্টে যেহেতু জড়াতে চাচ্ছে না, কিন্তু সহযোগিতা, আর্থিক সহযোগিতা যেটাই বলেন না কারণ, সহযোগিতা চায়না দিয়ে যাচ্ছে। তো স্টেট অফ হরমুজ বন্ধ করলে চায়না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, জাপানও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু জাপান এটা খুব বেশি ম্যাটার করে না আপাতত ইরানের জন্য। ওইদিকে আপনার ইরানের ফরেন মিনিস্টার বোধহয় ইতিমধ্যে, মানে আগামীকাল বোধহয় মিটিং আছে ভ্লাদিমির পুতিন সাহেবের সাথে, রাশিয়ান প্রেসিডেন্ট সাহেবের সাথে। সো ওখানে ভাই আজিজ ভাই যেটা বলছিলেন যে রাশিয়া কিভাবে সহযোগিতা করতে পারে, তবে বাস্তবতা এখানে একটা আছে যে রাশিয়ার সহযোগিতা করার সম্ভাবনা খুব কম। মানে একমাত্র যে সহযোগিতা, কারণ মানে আপনার এয়ার ফ্লিট দিয়ে Su-35 বা যেগুলো মানে টপ ওদের যেগুলো আছে, এগুলো কিছুই পাঠাতে পারবে না। ওই সময় নেই, ওই জায়গা নেই, এয়ার স্পেস নেই, মিসাইল ব্যাটারি পাঠাতে পারবে না। অনলি জিনিস যেটা হয়তো গেম চেঞ্জার হতে পারতো, কোনো ধরনের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনগুলোও না চায়না দিতে পারবে না রাশিয়া দিতে পারবে। সো আপাতত আমরা এমন একটা জায়গায় আছি, এবং ইরানের ইতিহাস বলে যে ইরান সহজে হার মানার মতো জনগণ না। কারণ সর্ট অফ লাইক মানে এই 80 সাল থেকে সে কত বছর ইরাকের সাথে যুদ্ধ হয়েছে, কত লক্ষ তারা জনতা হারিয়েছে। সো ওরা সহজে হার মানার মতো যেহেতু না, সেহেতু আমরা হয়তো না, আমি আজিজ ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলছি যে আমরা এখন হয়তো তাকিয়ে আছি সামনে লম্বা একটা যুদ্ধ, যেখানে আরও আমাদের মুসলমান ভাইয়েরা সাফার করবেন। আমরা লম্বা যুদ্ধ চাই না। আমরা শেষ করতে একটা কথাই বলি যে দেখেন, রাশিয়া বলেন, চীন বলেন, এই যে বাংকার বিধ্বংসী যে
বিমান Bombs, জি, বম্বস জি। এটা তো শুধুমাত্র এক আমেরিকারই আছে। জি, জি, জি। এটা তো কাউন্টার, এবং শুধু বোমা না, মানে এই বোমা ক্যারি করার মতো প্লেনও শুধু আমেরিকার আছে, B2 শুধু বোমা। আমেরিকার, সুতরাং অন্যদের হেল্প তো এখানে কাজে আসতেছে না। আমরা আশা করি যুদ্ধ থেমে যাবে, মানুষ স্বাভাবিক জীবনে আসবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।